প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের পড়াবো নবম শ্রেণীর বই থেকে নোঙর কবিতাটি। কবিতাটি লিখেছেন অজিত দত্ত। এই কবিতাটি সাধারণ অর্থে তোমাদের দেখে মনে হতে পারে যে কবিতাটি খুবই সহজ একটি কবিতা। সাধারণভাবে পড়ে তোমরা যে অর্থ বুঝতে পারবে, এই কবিতার মূল বিষয়বস্তু কিন্তু তেমন নয়। এটি একটি রূপক কবিতা। রূপক কবিতা অর্থাৎ তার বাহ্যিক রূপটা একরকম এবং তার ভেতরের অর্থ অন্যরকম। মানে বাইরে থেকে তোমার যেটা দেখে মনে হবে যে কবিতাটার মানে বা অর্থ হয়তো এইটা হতে পারে, তেমন কিন্তু নয়। ভেতরে একটি গূঢ় গভীর অর্থ আছে। এই কবিতাটি নেওয়া হয়েছে অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে। নোঙর শব্দের অর্থ হল লোহার অঙ্কুশ, যার দ্বারা নৌকোকে মাটির সাথে আটকে রাখা হয়। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। মানে কবি দূর সিন্ধু পাড়ে, দূর সমুদ্র পাড়ে বা দূর দেশে পাড়ি দিতে চাইছেন, অর্থাৎ নিজের স্বপ্ন নিয়ে তিনি দূর দেশে যেতে চাইছেন। নিজের আশা স্বপ্নগুলো তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাইছেন, কিন্তু তিনি পারছেন না। কারণ হলো নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, মানে নদীর ধারে নোঙরটি পড়ে গিয়েছে। কবি আটকে পড়েছেন বা কবির জীবনে বাধা পড়েছে। কিসের মাধ্যমে? নোঙরের মাধ্যমে। কিছু একটা বাধা, কোনো সামাজিক বাধা বা কোনো পারিবারিক বাধা কবিকে যেন আটকে দিয়েছে। কবি তার নিজের স্বপ্ন নিয়ে দূর দেশে যেতে পারছেন না। সারা রাত মিছে দাঁড় টানি। সারা রাত অর্থাৎ সারা জীবন। এখানে তোমাদের হয়তো নৌকোর মাধ্যমে সারা রাত এটা বোঝানো হয়েছে। কবি বলেছেন যে সারা জীবন ধরে তিনি বৃথা চেষ্টা করে যাচ্ছেন। মিছে দাঁড় টানি। নৌকো চলতে গেলে কি লাগে? একটি কাঠের দণ্ড, দাঁড় অর্থাৎ কাঠের দণ্ড। নৌকো চালাতে গেলে সেই কাঠের দণ্ড দিয়ে জলটাকে পেছনে ঠেলে দেওয়া হয়, যার ফলে নৌকো এগিয়ে যায়। তিনি তাই বলেছেন যে দাঁড় টানলে তবেই কিন্তু নৌকো সামনের দিকে এগোয়, জলের ওপর ছেড়ে দিলেই নৌকো সামনের দিকে এগিয়ে যাবে না। তিনি সারা জীবন ধরে নিজের চেষ্টা করে গেছেন নিজের স্বপ্নগুলোকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তিনি সারা জীবন ধরে চেষ্টা করেছেন, কিন্তু তিনি পারেননি। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। নদীতে বা সমুদ্রে কি দেখা যায়? জোয়ার ভাটা। এটা কার ফলে হয়? এটা হয় চাঁদ আর সূর্যের আকর্ষণের জন্য। জোয়ার যখন হয় তখন কি হয়? নদীর জল একদম ফুলে ফেঁপে ওঠে, খুব ধারে চলে আসে। কিন্তু ভাটা যখন পড়ে, নদীতে যখন ভাটা পড়ে, তখন জল কমে যায়। জল অনেকটা নদীর ধারের থেকে জল অনেকটা নিচে নেমে যায়। এটা হয় চাঁদের আকর্ষণের ফলে। তো কি হয়েছে? জোয়ারের সময় যখন ঢেউগুলো ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। মানে মনে হয় যেন তড়িতে অর্থাৎ নৌকাতে যেন সেই জোয়ারের ঢেউ মাথা ঠুকে আবার যেন সমুদ্রের দিকে তারা মিলিয়ে যাচ্ছে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। তারপর যখন ভাটা আসে, তখন ভাটার শোষণের ফলে কি হয়? নদীর যে চঞ্চলতা দেখা যায়, তখন ভাটা আসলে কি হয়? ভাটা যেন নদীর চঞ্চলতাকে গ্রাস করে নেয়। সেই যে স্রোতের যে প্রবল প্রাণ, তার যে প্রাণোচ্ছল স্পন্দন, সেই স্পন্দন যেন সেই ভাটা আহরণ করে নেয়, মানে শুষে নেয়। নদীর সেই চঞ্চলতা ভাটা যেন শুষে নেয়। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। এই যে জোয়ার ভাটা চলছে, কখনো জোয়ার আসছে, কখনো ভাটা পড়ছে, এর ফলে কি হচ্ছে? জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে। এই জীবনের কখনো ওঠা নামাতে কি হচ্ছে? এই তটের কাছে অর্থাৎ নদীর ধারেই আমার যে বাণিজ্য তরী, সেটা যেন
বাধা পড়ে গেছে। বাণিজ্য তরী অর্থাৎ তিনি যে তার কবিত্ব বা তার লেখালেখি, তার রচনা নিয়ে দূর দেশে তিনি পাড়ি দিতে চান, নিজের প্রতিভা তিনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চান, কিন্তু তিনি পারছেন না। কেন? এই যে জোয়ার ভাটা, নদীর এই খেলা, জীবনের এই খেলা, কখনো জীবন খুব সচ্ছলভাবে চলছে, কখন বা খুব দুর্বল হয়ে পড়ছে। সেই যে জীবনের এই বাধার কাছে তার বাণিজ্য তরী, তার যে ব্যবসার যে নৌকা বা তার স্বপ্নের স্বপ্ন নিয়ে তৈরি যে নৌকো, সেই নৌকো যেন বাধা পড়ে গেছে। তার নৌকো আর এগিয়ে যাচ্ছে না, সে তীরেই বাধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। কবি বলেছেন, আমি যতই দাঁড় টেনে যাচ্ছি, যতই চেষ্টা করে যাচ্ছি নৌকোকে এগিয়ে নিয়ে যাওয়ার, যতই মাস্তুলে বাঁধি পাল, মাস্তুল অর্থাৎ নৌকো এগিয়ে যাওয়ার জন্য যেমন দাঁড়ের প্রয়োজন পড়ে, সেই জল পিছনে ঠেলে নৌকো এগিয়ে যায়, সেই রকমই শুধু দাঁড় থাকলে নৌকো এগিয়ে নিয়ে যাওয়া একটু কঠিন হয়ে পড়ে। তার ফলে কি করে, মাঝিরা একটি কাঠের দণ্ড উঁচু করে নৌকোর সাথে বেঁধে রাখে এবং সেইখানে একটি কাপড় বেঁধে দেওয়া হয়, যার ফলে কি হয়, হাওয়া যেদিকে দেয় সেই দিকে নৌকো অটোমেটিক চলে যায়। তার ফলে কি হয়, মাঝির কষ্ট কম হয়। তো যতই তিনি দাঁড় টানছেন, যতই তিনি মাছ তুলে পাল বাঁধছেন, তাও কি হয়েছে, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। তবুও সেই নোঙরের যেন মোটা দড়ি দিয়ে কেউ যেন তাকে আটকে রেখেছে, তার নৌকাকে কেউ যেন আটকে রেখেছে, তিনি কিছুতেই এগোতে পারছেন না। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যে নিস্তব্ধ নিশ্চুপ মুহূর্ত কি হয়, সাগর গর্জনের ফলে, সাগরের যে ঢেউ, সাগরের যে গর্জন, তার ফলে যখন কেঁপে কেঁপে ওঠে, তখন কি হয়, স্রোতের বিদ্রুপ, স্রোতের যেন হাসি ঠাট্টা, বিদ্রুপ অর্থাৎ হাসি ঠাট্টা, স্রোতের যে হাসি ঠাট্টা তিনি শুনে প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, অর্থাৎ যতবার তিনি দাঁড় টানেন ততবারই যেন স্রোত কবিকে নিয়ে হাসি ঠাট্টা করে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। আগেকার যুগে কি হতো, আগে যখন এত উন্নত ব্যবস্থা ছিল না, তখন কি হতো, যারা ব্যবসা করতে যেতেন, আগে সমুদ্র পথেই কিন্তু বেশিরভাগ ব্যবসা সমুদ্র পথেই হতো। তখন কি হতো, এবার মহা গভীর সমুদ্রে গিয়ে চারিদিকে যেখানে জলাশয়, কূলের কোনো কিনারা নাই, সেখানে গিয়ে দিক নির্ণয় করা সেই ব্যবসায়িকদের কাছে একটু কঠিন হয়ে পড়তো। তখন তারা কি করত, শুকতারা দেখে দিক নির্ণয় করত। তাই কবি সেই সময়ের কথা বলে এই লাইনটি উল্লেখ করেছেন যে যতই তারার দিকে, আমি যতই না তারার দিকে চেয়ে দিক নির্দেশ করি, দিক নির্ণয় করি যে আমি কোন দিকে যাব, কিন্তু ততই আমার কাছে এই দাঁড় টানা যেন বিরামহীন হয়ে পড়ে, ততই যেন আমি দাঁড় টেনেই চলি, যতটাই আমি চেষ্টা করি দিক নির্ণয় করে এগিয়ে যাওয়ার, কিন্তু আমি এগিয়ে যেতে পারি না, দাঁড় টেনেও আমি এগিয়ে যেতে পারি না, কোথাও যেন একটি পারিবারিক বা সামাজিক বাধা আমাকে আটকে ফেলে। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। তরি ভরা পণ্য অর্থাৎ নৌকো ভাড়া পণ্য, অর্থাৎ জিনিস, ব্যবসার যে জিনিস, ব্যবসার পসরা, তাকেই কবি পণ্য বলেছেন। তবে কবি তো এখানে ব্যবসা করতে যাচ্ছেন না, তিনি তার লেখনী, তার রচনার কথা উল্লেখ করেছেন, রচনাকে তিনি পণ্য হিসেবে ধরেছেন। তিনি তার এই যে তার অগাধ জ্ঞান, এই যে তার অগাধ রচনা, অগাধ পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্য নিয়ে তিনি দূর সপ্ত সিন্ধু পারে, মানে 7 সমুদ্র পার করে তিনি যেতে চাইছেন, কিন্তু তিনি পারছেন না, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। কিন্তু তার নোঙর, তার সাংসারিক জীবন যেন তাকে আটকে দিয়েছে তটের কিনারে, অর্থাৎ নদীর ধারেই, যা কখন যে তার সেই নোঙর নদীর ধারেই পড়ে গিয়েছে তিনি যেন বুঝতে পারছেন না। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি, অথচ তিনি সারা রাত ধরে যেন দাঁড় টেনেই যাচ্ছেন, দাঁড় টেনেই যাচ্ছেন, বা তিনি চেষ্টা করেই যাচ্ছেন এখান থেকে বেরিয়ে তার জ্ঞানের পসরা নিয়ে তিনি এগিয়ে যেতে চাইছেন, কিন্তু তিনি
পারছেন না। তোমরা এই লাইনগুলো একটু ভালো করে পড়ে নেবে, যে এই লাইনগুলো তুলে তুলে হয়তো প্রশ্ন তোমাদের আসতে পারে। সেহেতু লাইনগুলো পড়বে। আবার কিছু কিছু অর্থ আছে যেগুলো তোমরা একটু অর্থগুলো আমি ভিডিওতে বলে দিয়েছি, সেগুলো তোমরা নোট করে নিও, বা তোমাদের কাছে যদি কোনো সহায়িকা কোনো রকম থেকে থাকে তবে সেখান থেকে তোমরা পড়ে নেবে। আজকের কবিতা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।